দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় প্রতারণা ও জাল জালিয়াতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান, ডিএমপি। হারুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথি আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। দর্শক, আপনারা জানেন গেল 1 মে রাজধানী থেকে নানা অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে। মানবতার ফেরিওয়ালা হিসেবে বেশ কবছর ধরেই দেশে এবং বিদেশে ব্যাপক আলোচিত এই মিল্টন সমাদ্দার। তবে গেল কদিন ধরে বেশ সমালোচিত ব্যক্তি তিনি, কারণ গোয়েন্দাদের তদন্তে একে একে বেরিয়ে আসছে মিল্টনের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য। আলোচনার শুরুতে আমি মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন ভাই, আপনারা মিল্টনকে গ্রেফতার করেছেন। তাকে প্রথম 3 দিনের রিমান্ড শেষে আবার মানব পাচার মামলা 4 দিনের রিমান্ড এনেছেন। আপনার মাধ্যমে বেশ কিছু তার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আমরা পেয়েছি। তিনি আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে কাটা ছেঁড়া করা পৈশাচিক আনন্দ পেত এই মিল্টন সমাদ্দার, কিন্তু যাকে সবাই একজন মানবিক মানুষ হিসেবে চিনত, এই মানুষটা কিভাবে এত হিংস্রতা এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, সে কি বলেছে? ধন্যবাদ। এটা একসময় তো আসলে আমরাও মনে করি, যখন আমাদের কাছে সমাজের কিছু মানুষ এসে বলে যে আমার একটা 2টা আশ্রম আছে, আমি সেখানে 300 লোককে 200 লোককে আমি এখানে খাওয়াই, তাদের চিকিৎসা করি, তাহলে কিন্তু আমরাও লোকটার প্রতি আমাদের সময় খুব তার প্রতি আমাদের ইয়েটা বেড়ে যায়, যে আমরা অভিভূত হই যে সমাজের কিছু মানুষ এমন আছে যারা দুঃখ ভারাক্রান্ত মানুষগুলো নিয়ে তারা কাজ করে। আমরা এরকমই তাকে মনে করেছিলাম। তার তার ভিউয়ার 1,68,00,000 ভিউ, এবং সে ভিউগুলি তো আমরা দেখি যে মিল্টন সমাদ্দার নামে একজন ব্যক্তি সেখানে শত শত মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে তাদেরকে চিকিৎসাও দিচ্ছে, আবার খাওয়াচ্ছে। তখন আমাদের কাছে প্রশ্ন আসছিল যে এত খরচ কিভাবে করে। কিন্তু আমাদের কাছে যখন আবার পরবর্তী পর্যায়ে যখন আমাদের কাছে অভিযোগ আসা শুরু হলো যে মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রম পরিচালনা করছিলেন, মানুষকে সে সেবা দিচ্ছে, এবং সেবার নামে সে আসলে তার সেবা না। কারণ তার উত্থানটা যখন আমি দেখলাম সে কিভাবে এসেছে, যখন দেখলাম নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া মিল্টন ঢাকায় এসে একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিল্টন সমাদ্দারে পরিণত হয়েছে। সে একটা ফার্মেসিতে চাকরি করত, সেখানে ওষুধ চুরি কারণ তাকে বের করে দিয়েছে। একটা মানুষের যখন লাইফস্টাইলটা আমরা এমন দেখি, সে সেখানে কি করে। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম একটা বাচ্চা শিশুকে সে যেভাবে নির্মম প্রহার করছে, এটা কিন্তু ফেসবুক এবং টেলিভিশন মিডিয়াতে চলে আসার পরে যখন আমরা তদন্ত করে দেখলাম, সেখানে এলাকাবাসীর সাথে কথা বললাম, তারা বলল যে প্রতিদিন এখানে তার একটা লাঠি আছে, লাঠি দিয়ে তার একটা টর্চার সেল আছে, সেই টর্চার সেলে এখানে যে সকল অটিজম বাচ্চা শিশু যারা অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজড, তাদেরকে, তারা তো আসলে স্বাভাবিক, তারা বিশৃঙ্খল আচরণ করতেই পারে, তাদেরকে এই বিশৃঙ্খল আচরণ বা হইচইয়ের কারণে তাকে এমনভাবে পিটাতেন, তাদেরকে নিস্তেজ করে দিতেন এবং তাদেরকে বানর হিসেবে অবহিত করতেন। এবং তার টর্চার সেলে তারা যেটা বলে, সে অলওয়েজ মাদকাসক্ত থাকতো মিল্টন সহ, তাদের যখন পিটাতো, এবং সেই কাজটা রেগুলার করতো, এবং তাদের পিটাতেও শেষ নাই। আমরা যখন আগটা দেখলাম সে আমাদের একজনকে যখন বললাম যে সেখানে তোমার অপারেশন থিয়েটারটা কি, সেখানে আরও দেখা গেল যে একটা ভয়াবহ তথ্য। এবং সেখানে আমরা যেটা দেখলাম, এইরকম যে একটা সাইকোপ্যাথ, সে তার অপারেশন থিয়েটারের মূল অস্ত্র হচ্ছে ব্লেড, চাকু আর পরে ছড়ি, এগুলি দিয়ে সে মানুষকে সে অপারেশন, কারো যদি ধরেন পচে গেছে, গলে গেছে কোনো রোগীর, সে নিজের ব্লেড দিয়ে নিজের ছুরি দিয়ে সে কেটে ফেলে। এই যে একটা ছুরি দিয়ে কাটাছাড়া করা, রোগীরা তো কষ্ট পায়, তাদের রক্ত বের হয়, তাদের এই আর্তনাদ দেখে আমি মনে করি মিল্টন একটা পৈশাচিক আনন্দ ভোগ করে। যে দেশে আমাদের
আমরা দেখেছেন, আপনিও দেখেছেন, যে দেশের মানে অটিজম নিয়ে কাজ করার কারণে আমাদের যে মানে বঙ্গবন্ধুর কন্যা আর বঙ্গবন্ধুর নাতি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা যে সাইমা ওয়াজেদ পুতুল, সারা বিশ্বে এই অটিজমদের নিয়ে কাজ করার কারণে এবং যারা অসহায় দরিদ্র গরিব কাজ করার কারণে প্রশংসিত হয়েছেন। এবং সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশ অটিজম আন্দোলনের অনেক প্রতিবন্ধী মূল ধারায় ফিরে এসেছে এবং তিনি বর্তমানে কিন্তু সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্কে উনি কাজ করেছেন এবং আন্তর্জাতিক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে উনি মানে সেটার প্রতিষ্ঠানের উনি কাজ মানে নেতৃত্ব দিচ্ছেন, কাজ করছেন। আর এই দেশে এটা অটিজমের নাম ধারণ করে মানে মাদকাসক্ত মিল্টন সমদ্দাররা যখন বিভিন্ন জায়গা থেকে লোক মানে দরিদ্র মানে গরিব অটিজম বাচ্চা শিশুদেরকে, বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজড মানসিকভাবে তারা বেকার এসব লোকগুলিকে এনে যখন মানে আদরের বলতে আদর করার জন্য আনা হলো, সেবা দেওয়ার জন্য তাকে আনা হলো, আর সেবার পরিবর্তে তারা খাবারের জন্য চিকিৎসার জন্য চেঁচামেচি করলে তাদেরকে তিনি টর্চার সেলে মারপিট করতেন আর ওদেরকে হাসপাতালে পাঠাতেন না, চিকিৎসার নামে তাদেরকে বেদরম পিটাতেন এবং নিজেই ব্লেড ছুরি দিয়ে তাদেরকে অপারেশন করতেন। এরকম জঘন্য কাণ্ড তো আমার মনে হয় মানে পৃথিবীর সভ্য দেশে কোথাও আছে কিনা আমার জানা নেই। এবং আমরা সে কারণে তাকে 7 দিনের রিমান্ড 3 দিনের রিমান্ডের পরে 7 দিনের রিমান্ডে আমরা এনেছি। তার অপারেশন থিয়েটার নিয়ে আমরা কথা বলেছি, টর্চার সেল নিয়ে কথা বলেছি। সে নিজ মুখে যেটা স্বীকার করেছিলেন, সে 900 মরদেহ তিনি দাপন করেছেন। তাকে আমরা যখন সে প্রশ্ন করলাম, তোমার 900 মরদেহ তুমি কোথায় দাপন করেছ, এলাকাটা কোথায়? এবং আমরা যখন জিজ্ঞাসাবাদ করলাম, সে নিজে স্বীকার করেছে আসলে 900 না, 900 আমি বলেছি মানুষের কাছ থেকে। ওই যে আমার ফেসবুকে 1,68,00,000 লক্ষ ভিউয়ার আছে, তাদেরকে বলতাম যে আমি এত হাজার বা শত লাশ আমি দাপন করি, এদের চিকিৎসা করি। ওই যে তার ভিউয়াররা তার বিকাশ নম্বরে টাকা পাঠাতো, এই টাকাগুলি কখনো সে খরচ করতো না, কখনো এদের পিছনে খরচ করতো না। হয়তো 2 বেলা কোনো মতে খাওয়াতো, কিন্তু চিকিৎসা সে নিজেই বলেছে আমি হাসপাতালে পাঠাতাম না। এবং সেই কাজগুলি করত। এবং সে সবচেয়ে ভয়ানক যে জিনিসটা, তাদেরকে যে সে এই রোগীগুলির তো কোনো না কোনো আত্মীয় স্বজন আছে, এই রোগীগুলির কোনো না কোনো তো পরিবার আছে। এটা যদি আমি ধরলাম তার পরিবারটা এখন নাই, তবু তো স্যার থানায় গিয়ে অবহিত করে পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া, এমন একটা লোককে আমি লালন পালন করেছি, তার কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা আসেন, সে মারা গিয়েছে, অথবা থানায় জানানো। এবং হয়তোবা সে মানে হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট আনা, সে কোনোদিন হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট আনতো না। সে একজন ডাক্তারের একটা পেটের মধ্যে সে নিজেই সিল সাপ্পর মেরে সে ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলতো। এইরকমভাবে দিনের পর দিন এবং এগুলি স্বীকার করেছে। আমরা ওই ডাক্তারকে ডেকেছিলাম, সেই ডাক্তার বলছে যে আমি তো কোনোদিন এই কাজ করি নাই। এবং মিল্টন সমদ্দার বলেছে আমি এইগুলি সিগনেচার এবং সিল আমি মেরেছি, এ কথা সে স্বীকার করেছে। তা আমার কথা হলো যে সে এইভাবে ফেসবুকে আপলোড করে এবং এই যে মানুষের সিম্প্যাথিকে কাজে লাগিয়ে তিনি যে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, এটা ঠিক, কিন্তু তিনি যদি তার সামান্য কত একটা টাকা যদি এই গরিব অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের পিছনে খরচ করতেন, হয়তোবা আজকে এই যে মাদকাসক্ত মিল্টন সমদ্দারের বিরুদ্ধে হয়তোবা কেউ কমপ্লেনটা করতো না। যখন তার মাত্রা, তার অত্যাচারের মাত্রা, তথাকথিত তার যে অপারেশন থিয়েটার, তথাকথিত আর ফেসবুক এবং মানুষকে বাচ্চা শিশু থেকে শুরু করে সবাই এই যে ডিসঅর্ডার মানুষগুলিকে যখন পিটিয়েছেন, তার শব্দগুলি তো এলাকায় ছড়িয়েছে, যার কারণে এলাকার প্রত্যেকটি মানুষ, যেদিন আমরা মিল্টন সমদ্দারকে গ্রেপ্তার করেছি সেদিন সবাই কিন্তু রাস্তায় নেমে তারা মিছিল করেছে। কারণ তারা দেখেছে তো মিল্টন সমদ্দার শুধু তার ওই যে আশ্রমের ভিতরে গরিব অসহায় দুস্থ মানুষদের পিটায় নেয়, তাকে তারা সেটাও দেখেছে, তার বউকে পর্যন্ত, তার বউ কিন্তু একটা হাসপাতালের নার্স, তাকে পর্যন্ত সে পিটাতো। এই অমানবিক কার্যের কারণেই আজকে আমরা তাকে আজকে জিজ্ঞাসাবাদ করছি, তার সম্পর্কে আরো আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, যেগুলি হয়তো পরবর্তী পরে আমরা আবার জানাতে পারবো। আমরা আবার আসবো। তার আগে দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন আমাদের আরেকজন অতিথি, তিনি হলেন সৈয়দ ইশতিয়াক রেজা, সিনিয়র সাংবাদিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্লোবাল টিভি। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত। আমরা মিল্টন সমদ্দারের সাম্প্রতিক সময় যে আলোচিত ব্যক্তি, এখন যে সমালোচনায় তার যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সামনে আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি নিশ্চয়ই
শুনছিলেন, এবং হারুন ভাইও এর মধ্যে বললেন প্রায় 900 মানুষকে সে দাফনের যে বিষয়, তারপর তার যে পৈশাচিক নির্যাতন। মিল্টন সমাদ্দার গ্রেফতার হওয়ার ঠিক একদিন আগেও তিনি এক মানে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার কিছুই হবে না, আমি যা করছি তথ্য প্রমাণ রয়েছে এবং আইন আমাকে কিছুই করতে পারবে না। তারপরও সে গ্রেফতার হলো, তারপরও মানুষের মধ্যে একটা মানে জিজ্ঞাসা যে আসলে কি কিছু হবে নাকি। অনেক ধন্যবাদ। দেখেন, মিল্টন সমাদ্দার সম্পর্কে সংবাদপত্রগুলো রিপোর্ট করেছে, গণমাধ্যম, তারপরে পুলিশি ব্যবস্থা হয়েছে, এখন তো ডিবি প্রধানের যে বর্ণনা আমরা শুনছিলাম, এটা যে কোনো সুস্থ মানুষকে কিন্তু বর্ণনাটাই অসুস্থ করে তুলবে, যার একটু সামান্য পরিমাণে সংবেদনশীলতা আছে। এবং মিল্টন সমাদ্দার একদিন আগেও যে কথা আপনি বলেছেন যে কিছু হবে না, এটা এই কারণে হবে না মনে করে যে যারা এই ধরনের অপরাধ করতে থাকে, এটা হারুন ভাইয়ারও ভালো বুঝবেন, যারা অপরাধ করতে থাকেন তাদের, উনি একটা কথা শব্দ ব্যবহার করেছেন, সাইকোপ্যাথ, এরা কিন্তু ভয়ঙ্কর রকমের শক্ত মানসিকতার হয় এবং এরা সব অপরাধকে খুব স্বাভাবিকভাবে নেয়। এবং তিনি মনেই করছিলেন যে তার কিছু হবে না, কারণ দীর্ঘদিন ধরে তিনি কাজটা করে আসছিলেন। 900 মানুষকে কবর দেওয়া এটা কিন্তু খুব সোজা কথা নয়, কিন্তু 900 মানুষের মৃত্যু দেখতে হবে কত সময়ের মধ্যে 900 মানুষের মৃত্যু হয়েছে। তিনি ওখানে কোনো ডাক্তার নার্স কিছু রাখেননি, নিজে পরিচর্যা করতেন, এটা বলেছেন, অর্থাৎ তাকে কোনো সেবা দিতেন। অসুস্থ মানুষের সেবা পাওয়ার অধিকার কিন্তু তার মৌলিক অধিকার, তিনি সেটা করেন নাই। মানবতার সেবার নামে তিনি আসলে সেখানে একটা বড় ধরনের অপরাধ জগৎ তৈরি করেছিলেন এবং এখানে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে দেশীয় অনেক জায়গা থেকে ডোনেশন আসতো, সেগুলোর এখন নিশ্চয়ই এইসব হিসাব নিকাশ গোয়েন্দা সংস্থার মানুষজনের কাছে আসবে, আরও নিশ্চয়ই আসা শুরুও হয়েছে। যেটা আমাকে খুব ভাবিত করেছে সেটা হলো একটা মানুষ এত দীর্ঘ সময় ধরে সমাজের সকলের সামনে কাজটা করে যেতে করে পারলো, 10 বছর ধরে কাজটা করলো এবং এতদিন পরে এসে, ধন্যবাদ যে এতদিন পরে হলো এটা বের হয়েছে, কিন্তু এতদিন পরে এসে এটা বের হলো। দ্বিতীয় হলো আমাদের ভাবনার জগতে একটা নতুন জায়গা তৈরি হয় যে যারাই মানবাধিকারের কাজগুলো করছে আসলে তারা কি এরকম কাজ করছে, তাদেরকে নিয়েও কিন্তু এই সন্দেহটা তৈরি হয়। কারণ আমি আমার সাংবাদিকতা জীবনে একদম শুরুর দিকে 80 দশকের মাঝামাঝিতে একজন মানবাধিকার কর্মীর কিন্তু এরকম ঘটনা আছে যে আমরা রিপোর্ট করেছিলাম, পরবর্তীতে পুলিশি ব্যবস্থায় তার ব্যাপারে অনেক তথ্য বেরিয়ে আসে যে তিনি কিভাবে আসলে মানব পাচার করতেন, কিভাবে তার এখানে টর্চার সেল ছিল। একই কথা শুনলাম যে মিল্টন সমাদ্দারের এখানেও টর্চার সেল ছিল এবং তার কায়দাগুলো ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর, তাই তো অরুণ ভাই? অত্যন্ত নিপীড়নমূলক তার সমগ্র আচরণগুলো ছিল। এবং এরকম একটা লোক আজকে ধরা পড়েছে, যেটা আপনার প্রশ্ন যে কিছু হবে কিনা, আমি মনে করি হবে। আমাদের হতাশ হলে চলবে না, সে ধরা পড়েছে এবং যথেষ্ট প্রমাণাদি নিশ্চয়ই ইতিমধ্যে জমা হয়েছে। এই প্রমাণগুলোর ভিত্তিতে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হবে, এটা আমরা প্রত্যাশা করব। ধন্যবাদ হারুন ভাই। তার অ্যাকাউন্টে আপনি বলেছেন প্রায় 1,85,00,000 টাকা বর্তমানে তার অ্যাকাউন্টে রয়েছে, কিন্তু আমার নম্বর নিয়ে আসছি তো। হ্যাঁ, আমার রেজা ভাই একটু আগে বলে গেলেন যে ডোনেশন আসছে, নিশ্চয়ই আপনারা তদন্ত শুরু করেছেন। তা আমার প্রশ্ন হচ্ছে এই 10 বছরে কি পরিমাণ টাকা আসলে এটা তো আসলে একটা, আমরা এটাই চিন্তা করলাম যে তার 1,68,00,000 ফেসবুক ফলোয়ার আছে। ফেসবুকে সে এটা যখন কোনো কিছু মানবতার কথা বলে সে যখন মানে আপলোড করে তখন অনেক লোক দেখে এবং তারা মনে করে মিল্টন সমাদ্দার আসলে জাতির জন্য অনেক ভালো ভালো কাজ করছে, মানবতার ফিরিওয়ালা। তখন সে যখন বলে আমি এটা চালাতে আমার আসলে হিমশিম খেতে হচ্ছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তখন দেখে অনেক ব্যক্তি আমরা এখন পাই। আমার পুলিশের অনেকে বলতেছে, সেনাবাহিনীতে কয়েকজন বলতেছে, অনেকেই বলতেছে হ্যাঁ আমি তো 2 লাখ টাকা পারিলাম, কেউ বলতেছে আমি তো কেউ 1 লাখ 1.5 লাখের নিচে না। তাহলে একটা লোক যদি 1 টাকাও পাঠায়, তো 1,68,00,000 যে ফলোয়ার, সেখানে তো 1,68,00,000 হয়ে যায়। এবং আমরা যখন কয়েকদিন তাকে গ্রেপ্তার করার পরপর যখন আমরা তার অ্যাকাউন্টগুলি খোঁজ নিলাম বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, তখন আমরা পেলাম 1,85,00,000 টাকা তার এখনও তার অ্যাকাউন্টে রয়েছে। এবং আমরা তখন চিন্তা করলাম যে সে মানে এই যে টাকাটা, এই টাকাটার মধ্যে কিন্তু তার ওয়াইফ কিন্তু সিগনেটরি না, সে নিজে সিগনেটরি, আরেকটা ভদ্রলোককে রেখেছে, তার নাম হলো কি পাল যেন, হিন্দু ভদ্রলোক। এই 2 জনে মিলে, অর্থাৎ তারা 2 জনে মিলে যে কোনো সময় টাকা তুলতে পারে করতে। এবং এই যে বাচ্চা বা এই যে বয়স্ক বৃদ্ধ প্যারালাইজড বা ডিসঅর্ডার মানুষগুলি আছে, এদের পিছনে সে কত টাকা খরচ, এটার তো কোনো বাউচার নেই। কারণ এদের পিছনে আপনি চিকিৎসা বাবদ 2 লাখ টাকা খরচ করতে পারেন, আবার 200 টাকা খরচ করতে পারেন। এই যে তথাকথিত মানবতার ফিরিওয়ালার যে মানে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা খরচ করা, এটা তো অফুরন্ত, এটা শেষ নাই। বাসা ভাড়ার আপনি যদি 2 লাখ টাকা বাসা ভাড়া, 20 লাখ টাকা বাসা ভাড়া দিই, আপনি যদি একটা রোগীর পিছনে 200 টাকা খরচ করে আপনি বলেন আমি 2 লাখ টাকা খরচ করেছি, এটার কিন্তু হিসাব নেই। এইটাকে পুঁজি করে
সে এই মানুষগুলি দেখিয়ে সে তখন ফাউন্ডেশন তৈরি করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আনি, যে সে তাদের পিছনে খরচের কথা বলে সে নিজেই স্বীকার করলেন যে আমি ডাক্তারের কাছে কখনো পাঠাতাম না। সে নিজেই স্বীকার করলেন অপরাধ। হ্যাঁ, এটা তো একটা অপরাধ, যে একটা এটা যে বললেন এটা একটা মৌলিক অধিকার, যে আমি আমার সে বলতেছে যে আমি ব্লেড দিয়ে কারো যখন ধরেন হাতের মধ্যে যখন হতো কিনা বলে এটাকে যে চিকিৎসার প্রয়োজন হতো, হাতটাতে হয়তো কোনো গ্যাংগ্রিন হতো বা কোনো হতো, সে নিজে বলতো ছুরি দিয়ে ব্লেড দিয়ে কেটে ফেলতো। তাহলে এটার যে রক্ত, এটার যে মানে চিকিৎসা করা, এটাকে বিভিন্নভাবে অপারেশনের প্রসিডিউর করা, সেক্ষেত্রে এদেরকে পাঠাতো না। তাহলে এখানে তো সে টাকা খরচ, তাহলে সে যেহেতু টাকা নিচ্ছে কোনো মানুষের খরচ করছে না, এটা তো একটা অমানবিক। তারপরে এখন এই যে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন মিল্টন সমদ্দার উনি যে মানবতার ফিরিওয়ালা এখন যে জেলে চলে গেলেন, তাহলে অসহায় মানুষগুলির কি হবে? আমি কিন্তু এই তাকে আনার পরেই আমি আরেকজন মানে যে অরিজিনালি ভালো মানুষ, যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, যারা গরিব মানুষদের জন্য সাহায্য সহায়তা করে, আমি এমন একজন ব্যক্তিকে আমি ডেকে এনেছিলাম, এনে তাকে আমি বলছি কি রিকোয়েস্ট করেছি এইখানে ওই আশ্রমে যে সকল বাচ্চা শিশু, তারপরে মানে বৃদ্ধ তারা যারা অটিজম যে বাচ্চা রোগগুলি রয়েছে তাদের চিকিৎসার জন্য আমি একজন ডাক্তারের কথা বলেছি, তাদের 3 বেলা খাওয়ানোর কথা বলেছি। এই লোক রাজি হয়েছে, তারা আলহাজ ফাউন্ডেশন থেকে তাদের সমস্ত দায়িত্ব নেবে এবং কাজগুলি কিন্তু আজকে থেকে শুরু করেছে। অর্থাৎ মিল্টন সমদ্দার নেই বলে যে বাচ্চাগুলি রয়েছে বা যে প্যারালাইজড মানুষগুলি রয়েছে, যে প্রতিবন্ধী মানুষগুলি রয়েছে, তাদের জন্য কোনো খাবারের সমস্যা হবে না। এই কাজটা আমি এখন একজনকে রিকোয়েস্ট করেছি, সেই কাজগুলি করছি। খুবই ভালো উদ্যোগ। রেজা ভাই, আপনি একটু আগে যে বিষয়টা বলছেন যে অনেকে মানবাধিকার দোহাই দিয়ে এই ধরনের কাজ করে যাচ্ছেন, কিন্তু ভিতরে কি আসলে মানুষ জানে না। এবং মিল্টন সমদ্দার তার মুখের ভাষ্য, সে প্রতি মাসে কমপক্ষে 25 থেকে 30 লাখ টাকা সে বিভিন্ন ডোনেশন পেত। মিল্টন সমদ্দার নিজে বলছে এই কথা, এবং এই রমজানে প্রায় 1.5 কোটি টাকার মতো এই রমজান পাইছে। তার মাসে খরচ সে বলছে যে 40 থেকে 45 লাখ টাকা তার খরচ ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা এইসব কাজ করতে, মানুষ আসলে কিভাবে চিনবে, কিভাবে বুঝবে মানুষের আসলে করণীয়টা কি? মানুষের করণীয় তো আসলে হলো কি আসলে যাচাই করা, এবং এখানে নজরদারির বিষয়টা কিন্তু আমাদের দিক থেকেও আছে, গণমাধ্যমের দিক থেকেও আছে। মিল্টন সমদ্দারের ইস্যুটা বেরোয় আসছে, গণমাধ্যম রিপোর্ট করেছে, কিন্তু আমার মনে হয় আরও যেসব মানবাধিকারের সংস্থা আছে যারা কাজ করে এবং বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে জনহিতকর কাজ করে, তাদের ব্যাপারে খোঁজ খবর রাখা প্রয়োজন। এটা তো একটা সাংঘাতিক রকমের খবর আমরা দেখলাম, যে কি রকম নিপীড়নমূলক একটা ব্যবস্থা ওটার ভিতরে রয়েছে। এরকম হয়তো অসংখ্য আছে, আমরা হয়তো জানি না। ছোট 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 কিন্তু সারা দেশেই আছে, এবং পুলিশেরও নজরদারি বাড়ানো দরকার, একই সাথে মিডিয়া, সিভিল সোসাইটি, তাদেরও নজরদারি বাড়ানো দরকার, খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু যেটা বেশি প্রয়োজন সেটা হলো যে মানুষের, আপনি যেটা বলেন, মানুষকেও ভেবেচিন্তে, এই যে মানুষকে এত বোঝানোর পরেও কি মানুষ MLM বিজনেসে টাকা দেয় নেই? গণমাধ্যম এত করে কথা বলেছে, পুলিশ সচেতন করেছে, তখন আমার মনে আছে বাংলাদেশ পুলিশ থেকে মানুষকে সচেতন করা হয়েছে যে আপনারা কাউকে টাকা দিবেন না। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে আপনারা কাউকে বিশ্বাস করে এইভাবে বেশি লাভের আশা টাকা দিবেন না, কিন্তু মানুষ ঠিকই দিয়েছে। কিন্তু মানুষের একটা নরম মন আছে, যেটা হারুন ভাই বলছিলেন, যে এক মানুষ অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যে এই লোকটা মানুষের জন্য অনেক কাজ করছে, ঠিক আছে আমরা তাকে কিছু টাকা দিয়ে দেয়। প্লাস তিনি তো আবেদন করছিলেন যে আপনারা আমাকে সাহায্য করুন, এবং সে তার নিজের মুখে যেটা বলছে, তার 4 থেকে 5 জন তার ভিডিও এডিটর প্লাস যারা ভিডিওগ্রাফি যারা করতো, এরকম লোক ছিল যারা সবসময় সামাজিক মাধ্যমে এইসব অসহায় মানুষদের সে যে সেবা করতেছে এগুলোকে সেটা কন্টেন্ট বানাতো। সে হিসেবে কন্টেন্ট মেকার, এবং এই কন্টেন্টগুলোর উদ্দেশ্যই ছিল মানুষের কাছ থেকে টাকা চাওয়া। আবার কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে, ইউটিউবে ভিউ হওয়ার কারণে উনি টাকা পেতেন, দুই দিক থেকে উনি টাকা পাচ্ছিলেন। টাকাগুলো কোথায় খরচ হলো আমার একটা প্রশ্ন। টাকাগুলোর একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার, যে উনি যে বলেছেন যে এত টাকা করে মাসে আসতো, টাকাগুলো গেছে কোথায়? হাসপাতাল করে নাই, নার্স রাখে নাই, ডাক্তার রাখে নাই, কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করে নাই, লোকজনের দেহের মধ্যে নানা ধরনের অত্যাচারের দাগ পাওয়া গেছে। এই টাকাগুলো কোথায় ব্যয় হতো, এর একটা অডিটিং দরকার। দ্বিতীয় হলো, আমার একটা সন্দেহ, আমি জানি না এটা হয় কিনা, লোকটা কি তাহলে অর্থ পাচারের সাথেও জড়িত? এটাও কিন্তু চিন্তার একটা জায়গা তৈরি করে। অনেক টাকা কোনো ধরনের মানি লন্ডারিং করতো কিনা, কারণ 1,85,00,000 টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে, কিন্তু আরও হয়তো হিডেন কোনো অ্যাকাউন্ট থাকতে পারে, অথবা এতদিন ধরে যে টাকাগুলো পেয়েছে সেটা সে কোথায় পাচার করেছে, এই সন্দেহটা তৈরি হয় কিন্তু আমার কাছে। ধন্যবাদ। আমরা এই আলোচনায় আবারও ফিরবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক যে কথা বলতে চাই, বিরতি নিচ্ছি, আপনার সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, হারুন ভাই, পিল্টন সমাদদারের বিষয়ে যে বড় যে অভিযোগ একটা, সেটা হচ্ছে কিডনি সে বিক্রি করতো, এই ধরনের একটা বড় অভিযোগ আছে। এই বিষয়ে একটু জানতে চাই, যেহেতু রিমান্ড আছে সে, সেই বিষয়ে আমরা আসলে একটা বিষয় তার স্ত্রী মিতু হাওলাদারকে আপনারা ডেকেছিলেন এবং আপনি বলছেন সে দা এড়াতে পারে না, সেও কি মানে সহজে না, গ্রেফতারের কোনো আমরা তাকে আপনাদের যে কোনো চিন্তা কারণে ভাবনা আছে? বলেছি যে সে একজন নার্স, সে নার্স হিসেবে কাজ করে শেরেবাংলানগর হাসপাতালে। এখন সে যেটা আমাদের বললেন যে আমি প্রায় যেতাম সেখানে, এবং সে সেখানে গেলে এখানে যে অনিয়ম দেখতেন, ওনার হাজবেন্ড যে টর্চার সেলের নামে এদেরকে পিঠাতেন, এবং এই অসংখ্য মানুষ সে রাখেন, এদের যে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। সে তো নার্স, জানার কথা যেখানে এতগুলি মানুষ থাকে সবাই কিন্তু মেন্টালি ডিসঅর্ডার বা প্রতিবন্ধীহীন, তারা সেখানে কথা বলতে পারে না, অসহায়, দরিদ্র, তাদের অনেকেরই চিকিৎসার প্রয়োজন। সে চিকিৎসা সে হাসপাতালে পাঠায় না, তাহলে তার হাজবেন্ড যে হাসপাতালে পাঠায় না, তাদের চিকিৎসা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন চিকিৎসা? সে একজন নার্স হয়ে সে কেন এটা তার হাজবেন্ডের বিরুদ্ধে সে কথা বললো না যে না তোমাকে হাসপাতালে পাঠাতে হবে, তুমি এত টাকা পাচ্ছ, টাকাগুলি খরচ করবে না কেন? তাহলে একজন নার্স হিসেবে তার যে দায়িত্ব, সে দায়িত্বটা সে পালন করে নাই। অর্থাৎ হাজবেন্ড যে ইলিগেল হয়ে বা মানুষের সিম্পিতিকে পুঁজি করে যে কোটি কোটি টাকা কামাচ্ছেন, সেটাকে পরোক্ষভাবে সে মানে সাপোর্ট করছেন। সেই কারণে আমি মনে করি যদি সে এটা আমাদের থানাকে অথবা কাউকে অবহিত করতেন যে না এটা সে ঠিক করছেন না, আপনি এটা বিষয়টা দেখেন, তাহলে কিন্তু সে তার দায় থেকে মুক্ত। তারপরেও আমরা তার ওয়াইফকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় দিয়েছি যে আপনি আমাদের কাছে এগুলি বলতে হবে যে আপনার হাজব্যান্ড এই টাকাগুলি, যে প্রশ্ন এসেছে আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন যে কয়েকদিনের মধ্যে তার অ্যাকাউন্টে জমা হয়েছে 1,85,00,000 টাকা, রমজান মাসে জমা হয়েছে প্রায় আপনি যেটা বললেন 1.5 কোটি টাকা। এই যে টাকাগুলি আসতেছে, তাহলে টাকাগুলি সে যদি মেডিকেলে না নিয়ে যায়, সে যে অপারেশন থিয়েটারে না, তার কাঁচি আর ব্লেড থাকে, সে যদি এখানে এটার ভিতরে যদি সে তাদেরকে অত্যাচার করে, তাহলে সে তার ভালোবাসাটা কোন জায়গায়? সেই ক্ষেত্রে আমার মনে হয় এই টাকাগুলি সে কোথায় কি করেছে এটাও আমাদের তদন্তে আসবে আমি মনে করি। দ্বিতীয়ত, আপনি যে কথাটা বললেন, সে কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাচারের কোনো ব্যবস্থা করেছেন কিনা, আমরা তার এই তদন্তে এই বিষয়টা আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এত সংখ্যক মানুষকে সে বলছে যে আমি কবর দিয়েছি, তাহলে জানাজাবিহীন আপনি কবরটা কোন জায়গায় দিয়েছেন সে স্থানটা আমাদের বলতে হবে না। অথবা সে যদি এখন আবার বলতেছে না 900 বলছে, এটা আসলে মানুষকে ব্ল্যাকমেল করার জন্য, মানুষ 900 লাখের কথা শুনবে, তারা আমাকে আরো বেশি করে টাকা দেবে, সে কথাটা বলছে। কিন্তু লাস্ট নিয়েও কিন্তু সে ব্ল্যাকমেল, সে মানুষের কাছ থেকে এটা সিম্পেথি পুঁজি করে সে টাকা নিচ্ছে। যাই হোক, সে লাস্টে যেটা বলছে 135 জন, আমি বললাম হ্যাঁ 135টা লাশ তুমি রাতের বেলা দাফন করলা কেন? সে প্রশ্নের উত্তর কিন্তু সে দিতে পারে নাই। এখন আমার কথা হলো 135টা লাশ আদৌ কি সে কবর দিয়েছে রাতের বেলা, না এই 135টা লাশের সাথে সে তার অন্য কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা, অঙ্গ প্রত্যঙ্গ হানির মতো কোনো ঘটনা ঘটেছে কিনা, সেটা আমাদের তদন্তে আসছে। আমি মনে করি সে, এবং তার আরেকটা যে এই যে লাশগুলি সে মারা গেলেন, তাহলে তো সেগুলির তার কাছে তথ্য থাকবে, তার ফাইল থাকবে, এই ফাইলে রোগীটা কোথা থেকে এসেছেন, সে তার বয়স ডাটা থাকবে, সে মৃত্যুবরণ কত তারিখ করেছেন, এগুলি থাকবে। কিন্তু সেটা একটা তথ্য তার রেজিস্টার মেনটেন করে নাই, তাহলে রেজিস্টারও মেনটেন করলেন না, এবং তার স্টাফগুলি কিছুই তো করলেন না, খালি তার স্টাফের মধ্যে কিছু আছে তার টর্চার সেলে যথেষ্ট। এখন আমার কথা হলো যে সে আবার অন্যদিকে আমরা যেটা উদ্ধার করলাম, যে মামলা হলো প্রথম মামলাটা, সেখানে সার্টিফিকেট মানে সে যে ডেথ সার্টিফিকেট সে যে বানাচ্ছে, সেখানে নিজেই সাইন করছে, নিজেই সিল মারছে, এটা তো একটা বড় ধরনের অন্যায়। আমার প্রশ্নটা হলো এই যে 900 মানুষ বা আমি ধরলাম 135টা মানুষ মারা গেলেন, তাদের পরিবার তো জানার অধিকার ছিল, আমাদের পত্রিকাগুলিতে তো একটা অ্যাডভার্টাইজের দরকার ছিল। সে এই যে এটা তো মারাত্মক রকমের অপরাধ, একটা মানুষকে নিয়ে সে ছিনিমিনি খেলছে, এই মানুষটাকে দেখিয়ে তিনি পুঁজি করে মানুষের কাছ থেকে টাকা কামাই করছে, আর অন্যদিকে সে মানে টাকা কামাই করে অন্যদিকে তাদের সাথে একটা ছলছাতুরি করেছে, এবং এটা তো তাকে অবশ্যই তার জবাব দিয়ে তার আওতায় আসতে হবে যে একটা মানুষ মারা গেলে আমি একটা মানুষের দায় নিতে পারি না, সে তাকে 900 লাশের দায় বহন করতে হবে, এবং সে লাশগুলিকে সে
কবর দিয়েছে রাতের অন্ধকারে, না এই লাশগুলি সে আপনি যে প্রশ্ন করেছেন অঙ্গ প্রত্যঙ্গ হানির মতো কোনো ঘটনা ঘটেছে, সেগুলি আমাদের তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করছে পুঙ্খানুপুঙ্খভাবে, এবং তাদেরকে আমরা এখন আমাদের 4 দিনের রিমান্ডে আছে, আমাদের আরও মামলা রুজু হচ্ছে। আর অসংখ্য মানুষ যারা প্রতারিত হয়েছে তার দ্বারা, এবং যাদেরকে তিনি রাতের অন্ধকারে দুপুরে যদি খোঁজখবর নিতে যেতেন যে ভাই আমি যে আপনাকে একটা বাচ্চা দিয়ে গেছিলাম, এই বাচ্চাটা কোথায়, এই প্রশ্ন করার সাথে সাথে তাকে পিঠে তারও নিঃশেষ করে ফেলা। এই যে তারও তো একটা অধিকার আছে, আমি একটা বাচ্চা আপনাকে দিয়ে গেলাম, পথের মধ্যে পেয়েছিলাম, এই বাচ্চাটার অবস্থাটা এখন কি জানার অধিকার আছে তো, কিন্তু সেটাও জানা যাবে না। তাহলে এর আড়ালে কি চলতো, আমরা সব কিছুই আমরা তদন্তে নিয়ে আসবো। ধন্যবাদ রেজা ভাই। এই যে অর্গানাইজড যে ক্রাইম এখন যা বেরোচ্ছে আর কি, এই বিষয়টা আসলে আমাদের সমাজে এখন এটা সামনে চলে আসছে, আমরা জানতে চাচ্ছি হয়তো আরও আছে, মানুষও অনেক ভুক্তভোগী রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে টাকার যে হিসাব, টাকা যে আসছে অনেক টাকা তার মুখেও স্বীকার করেছে, কিন্তু যে অঙ্গ বিক্রির যে বিষয় সেই ক্ষেত্রে কয়েকজন চিকিৎসক তারাও বলেছেন যে সেটা মিল্টন সমাদ্দার যেভাবে অঙ্গ বিক্রির কথা অভিযোগ আসছে আর কি, সেটা আসলে সম্ভব না। কারণ এই কিডনি বিক্রি করা, এই করা অপারেশন সেট আপ রুম লাগবে, তারপর এই কিডনিকে নিয়ে ফ্রিজিং করা, পাচার করা, সেক্ষেত্রে আরেক সিন্ডিকেটের বিষয়, সব কিছু মিলে আসলে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি। না, তার আগে তার স্ত্রী সম্পর্কে বলি। দেখেন, তার স্ত্রী একজন সার্টিফাইড নার্স, এটা কিন্তু তার প্রফেশনাল মিসকন্ডাক্ট। তিনি কিন্তু ওথ বাউন্ড, ডাক্তার এবং নার্সদেরকে কিন্তু বলা হয় যে তোমার কাছে রোগী প্রধান, সে যেখান থেকে আসুক না কেন তার চিকিৎসা আগে দিতে হবে। এমনকি যুদ্ধক্ষেত্রেও কিন্তু বলা হয় ডাক্তার এবং নার্সদের শত্রু পক্ষের আহত রোগীকেও তোমার চিকিৎসা দেওয়া বাধ্যতামূলক, কারণ তুমি রোগী, তুমি ডাক্তার। তা এই দিক থেকে আমি বলবো মিল্টন সমাদ্দারের স্ত্রী তার পেশাগত যে নীতি নৈতিকতা সেটা ভঙ্গ করেছেন। এতগুলো অপরাধ হয়েছে এখানে, চিকিৎসা পায়নি মানুষ, নিজের স্বামী হোক আর যেই হোক না কেন, তার এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো উচিত ছিল। এমনকি আমি এটাও মনে করি তিনি যদি গোপনে পুলিশের সাহায্য চাইতেন এই বিষয়ে, আমার ধারণা পুলিশ তাকে সাহায্য করতো, যে আমি আমার জীবনের রিস্ক আছে, আমার স্বামীর বিরুদ্ধে আমার অভিযোগ, আমার ধারণা হারুন ভাই আপনি কি বলেন, থানা নিশ্চয়ই তার নিরাপত্তা দিয়ে হইলো এটা তদন্ত করতো। বলতোই না, এটা তো আসলে মানে আমরা বলতামই না, এটা উচিত ছিল, ওনার জায়গা থেকে এটা ভয়ঙ্কর অপরাধের কাজ করেছেন। দ্বিতীয় আরেকটা হলো মিল্টন সমাদ্দার নিজে আরেকটি অপরাধ করেছেন, যে ডাক্তারের সিল নিজে বানিয়ে নিয়ে সিগনেচার করেছেন, ডেথ সার্টিফিকেট লিখতেন। এটাও কিন্তু বড় ধরনের ফৌজদারি অপরাধ আমাদের পেনাল কোডে। মিল্টন সমাদ্দার যে কাজগুলো করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছেন কিনা এটা বোঝা যাবে না এখন। ডাক্তাররা যেটা বলেছেন তার তো সেট আপ লাগবে, এটা একটা কিডনি খুলে ফেলতেও কিন্তু অপারেশনটা জানতে হয়, একটা হাড় খুলে ফেলতেও অপারেশন জানতে হয়। মানুষের শরীরে অনেক ধরনের টিস্যু আছে, এগুলো বিক্রি করার কিন্তু নেটওয়ার্ক আছে। কিন্তু এখন মিল্টন সমাদ্দার কোনটা করতেন এটা আমরা জানি না, অথবা তার কোনো দূরবর্তী স্থানে কোনো ধরনের সেট আপ ছিল কিনা, হু নোজ। তার সাথে আন্তর্জাতিক অপরাধ চক্রের কেউ ছিল কিনা সীমান্তের কাছাকাছি, তারা এসে করে দিয়ে যেত কিনা, আপনি কিন্তু কিছু জানেন না এখন পর্যন্ত। সুতরাং এটা আরো ইনভেস্টিগেটিভ ব্রাঞ্চকে আমরা ধন্যবাদ জানাই যে তারা খুব অল্প সময় অনেকগুলো তথ্য বের করেছে, কিন্তু সময় পেলে যেহেতু রিমান্ডে আছে নিশ্চয়ই তার এই জায়গাগুলো বেরোবে। মিল্টন সমাদ্দারের নেটওয়ার্কটা খুঁজতে হবে। আসলে তিনি একা তো এই কাজটা করতে পারেন না, কোনো না কোনো জায়গা থেকে তার একটা সাপোর্ট ছিল, সমর্থন ছিল, কোনো না কোনো জায়গা থেকে তার একটা সাপ্লাই চেইন আছে, ওই সাপ্লাই চেইনটা আসলে ধরতে হবে। নিশ্চয়ই হারুন ভাই পৃষ্ঠপোষক যারা আছেন এই বিষয়ে কথা বলছেন, যে এইগুলো নিয়ে কাজ করছেন। তো হারুন ভাই, কিছুদিন আগে এই ঘটনার আগে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডে একটা বড় ধরনের অভিযান করেছেন, এবং সেখানে শিক্ষা বোর্ডের যে সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, তার স্ত্রী সেহেলা পারভিন, তাকেও আপনারা অ্যারেস্ট করেছেন এই জাল সনদ তৈরি প্রক্রিয়ার সঙ্গে জড়িত। জাল না, অরিজিনাল সনদি তারা আচ্ছা, এইটা এবং আরো 25 থেকে 30 জন আপনি বলেছেন যে তারা এখনো আপনাদের মানে ধরার প্রক্রিয়া আপনারা রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আকবর আলী খানকে আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন, সেদিন আপনি বলেছেন সে দায় এড়াতে পারে না এই প্রক্রিয়ার পুরো। আসলে এটা কি কতদিন ধরে তারা করতো, এই যে যাদের কাছে বিক্রি করেছে, যারা কিনেছে, এদের ক্ষেত্রে আপনারা আসলে কোনো ব্যবস্থা কি? আসলে দেখেন যে মানে যে আপনি আকবর আলী খান তো কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তার আন্ডারে পরীক্ষা নিয়ন্ত্রক আছে, এবং সেখানে তার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আছে, তার নাম হলো শামসুজ্জামান। এই যে শামসুজ্জামান, সে মানে পরোক্ষ প্রত্যক্ষ কাজটা তো করে চেয়ারম্যানের, এখানে সে কোন সার্টিফিকেটটা মানে আপলোড করবে, সেখানে সার্ভারে সংযোজন করবে, এটা তো তার পক্ষে সে গোপনীয়তা রাখবে।
এখন একজন সিস্টেম অ্যানালিস্ট মাসের পর মাস, বছরের পর বছর সে অফিস থেকে সার্টিফিকেটের যে মার্কশিটের কপিগুলি নিয়ে আসছে, এসে তার পাইকপাড়ার বাসার মধ্যে এসে সেখানে একটা কারখানা বানিয়ে ফেলেছে। এবং তার এটাকে তাকে যে হেল্প, তাকে যখন বুঝলো এটা করতে গেলে আমার অনেক সাপোর্ট লাগবে, তখন স্যার সাপোর্টিং হ্যান্ড কারা ছিল? তখন চিন্তা করলো যে আমরা আকবর আলী খানের বউ সেহেলা পারভিনকে তারা ম্যানেজ করলেন। তাকে এই পটা তো গুরুত্বপূর্ণ পদ, এবং সে কারো কাছে 25,000, যদি গ্রেড 1 দিতে হতো তার কাছে 50,000, 1 লাখ টাকা নিত, নিয়ে তাকে দিয়ে দিত। এবং এটা যদি এটা জালিয়াত নকল হতো, যদি আমি নকল করে বানাই দিতাম, তাহলে এটা নিয়ে কিছু করতে পারবে না। কিন্তু এটা দিয়ে এটা আবার কম্পিউটারের মাধ্যমে এটা আপলোড করে দিতেন, অর্থাৎ সার্ভারের মধ্যে থাকতেন। অর্থাৎ আপনি যদি এই সার্টিফিকেট নিয়ে যদি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোথাও চাকরি নিতেন, অথবা বিদেশে পাড়ি জমাতেন, সেখানে চাকরি করতেন, অথবা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেন, তাহলে তো ভর্তি করার সময় তো আমি কোন স্কুল থেকে পাস করেছি ওটা তো আর তারা ভেরিফাই করবে না। তারা ভেরিফাই করবে যে আমার মানে শিক্ষা বোর্ডের মানে অনলাইন বা আপলোডে এই সার্টিফিকেট তার নামটা আছে কিনা। তখন যারা দেখতো যেখানে তার নাম নাম্বার ঠিকই আছে, তখন তা বিশ্বাস করতো, তাকে ভর্তি করা হতো। এই সার্টিফিকেট নিয়ে শত শত মানুষ বিদেশ গেছে, শত শত মানুষ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সংক্রান্ত আমরা তদন্ত করে আমরা কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছিলাম, সেহেলা পারভিনকে, এবং তারা প্রত্যেকে কিন্তু এর মধ্যে 5 জন আদালতে গিয়ে তারা 164 করেছে, এবং তারা নিজেকে দায় স্বীকার করে তারা দোষ স্বীকার করেছে। কারা কারা তাকে সহযোগিতা করেছে এবং কারা কারা সে কাদেরকে মনে করেছে যে আমার সাপোর্টিং হ্যান্ড, তার ওয়াইফকে ম্যানেজ করেছে, এবং এক গুচ্ছ সাংবাদিক ভাই যারা তারা তার সাপোর্টিং হ্যান্ডে ছিল, তাদের নাম সে বলেছে। এবং দুদক তাকে একবার ডেকেছিল, সেখানে গিয়ে সে ফাইলটাকে তারা ম্যানেজ করে দিয়ে দুদকের 2 জন কর্মকর্তাকে ম্যানেজ করে ফেলেছে। এবং এই কিন্তু সে স্বীকার করেছে, তার স্বীকারোক্তি কথাগুলো আমি বলছি। এবং সে শিক্ষা বোর্ডে, কারিগরি শিক্ষা বোর্ডের মানে সচিবালয়ে সেখানে যে একটা তার বিরুদ্ধে তদন্ত করছে, সেখানেও তারা এটাকে দায় অস্বীকার করে তারা এটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় সে কিন্তু ম্যানেজ করেই শামসুজ্জামান সিস্টেম অ্যানালিস্ট, সে বহুদিন ধরে মানুষকে মানে টাকার বিনিময়ে, যেমন সার্ভে গড়াই যেটা কুষ্টিয়ার, আমি সেই কলেজের প্রিন্সিপাল কলিকে আমরা গ্রেপ্তার করেছি, সেও এটার সাথে কাজ করে। এমন এই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে যারা প্রিন্সিপাল, বেসরকারি সরকারি কলেজের মানে শিক্ষকবৃন্দ, তারা সবাই ছিল তার কাস্টমার। সবাই 1-2 লোক নিয়ে আসতো যে তার একটা, কারণ আমরা লেখাপড়া করেই তো পাস করতে মানে অনেক কষ্ট হয়, গ্রেড A+। আর একটা লোক মনে করেছে যে আমার এত কষ্ট করা দরকার কি, আমি মেট্রিক ইন্টারমিডিয়েট যদি শামসুজ্জামানকে ম্যানেজ করে কিছু টাকা দিয়ে সার্টিফিকেট পেয়ে যাই এবং ভালো জায়গায় ভর্তি হয়ে যায়, বছরে কতগুলো করে তাহলে এটা তো আসলে এই সংখ্যাটা তো আমি পাই নাই। তবে সে যে এটা নিয়মিত করেছে তার যে একটা, এবং দেখেন আরেকটা বিষয়, ওই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে এটা তো সার্টিফিকেটটা তো তারা এক জায়গা থেকে প্রিন্ট করে আসতে হয়, এটা তো একটা গুরুত্বপূর্ণ পেপার, সিকিউরিটি পেপারটা থাকতো কিন্তু শিক্ষা বোর্ডে। সেখান থেকে যে সিকিউরিটি পেপারগুলি দিনের পর দিন, রাতের পর রাত চুরি করে নিয়ে আসতো, একাই করতো এই বিষয়, চুরি করে যে নিয়ে আসতো। হ্যাঁ, তার সাথে ছিল এই যে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের সাথে আরেকজন তার বেতনভুক্ত ফয়সাল ছিল, এই ফয়সালও কাজটা। এখন সেখান থেকে যে নিয়ে আসতো, আনার সময় সে কিন্তু এখানে কিন্তু সিসিটিভি আছে, এই যে রাতের বেলা হলে কেউ সবাই চলে যেত, সে যে পেপারগুলি নিয়ে যেত, এটা কিন্তু সিসিটিভিতে আছে। তাহলে ওইখানে কি কোনো লোক নাই এটা তদারকি করার? আমার অফিসে, আমি এই অফিসের বস, আমার অফিসে কাগজ চুরি হয়ে যাচ্ছে, সিসিটিভিতে আমি দেখছি কে নিয়ে যাচ্ছে, আমি বস হিসাবে কোন দায়িত্ব পালন করলাম না, তার মানে আমি চেয়ারম্যান হিসাবে কি আমি কোন দায় এড়াতে পারি? অবশ্যই দায় এড়াতে পারি না, এবং দায় এড়াতে পারে না বলেই তাকে কিন্তু আমরা দেখতে পেরেছি পরবর্তী পর্যায়ে তাকে কিন্তু তার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়ে তাকে ওএসডি করা হয়েছে। আমি মনে করি, এবং আরো যারা আছে, আমরা আরো প্রায় বাংলাদেশের বিভিন্ন মানে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজের শিক্ষক, প্রিন্সিপাল, এমন আমরা 35 জনের নাম পেয়েছি। এই বিষয়গুলি আমরা তদন্ত করছি। আমরা মনে করি এরকম একটা নেক্ষারজনক ঘটনা, যারা লেখাপড়া না করে তথাকথিত এই সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের মতো ব্যক্তিকে তারা টাকা দিয়ে 25,000, 40,000, 50,000 টাকা দিয়ে তারা তার সার্টিফিকেট নিয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার উপর নিয়ে যাবে। আমরা মনে করি এই সকল লোকজনকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। এবং আমি মনে করি এই আকবর আলী খানরা তথাকথিত ভদ্রলোকের নামে তথাকথিত তারা নেই সাজে
তাদের বউকে দিয়ে যারা এই সিস্টেমের কাছে টাকা নিবে, আমি মনে করি আমি কি বউয়ের উপর দায়িত্ব দিয়ে তারা পার পেতে পারে না। এই কারণেই আমরা আকবর আলী খানকেও ডেকেছি এবং আমরা এই কথাটা বলেছি যে দায় এড়ানোর কোনো স্কোপ নেই, তাকেও আমরা তদন্ত শেষ হয় নাই, তদন্তের এক পর্যায়ে আমি মনে করি শুধু আকবর আলী খান না, এমন আকবর আলী খানের মতো অনেক শিক্ষক যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর অ্যাকশন নেব। ধন্যবাদ। রেজা ভাই, শুধু কারিগরি শিক্ষা বোর্ড নয়, আমরা পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দেখেছি এবং বিভিন্ন চাকরির নিয়োগের ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, যারা ফাঁস করছে তাদেরকে ধরতেছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু যারা কিনছে বিভিন্ন প্রশ্নপত্র যারা কিনছে এদের ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নিতে পারে? এটা তো দেখেন, এটা অন্যায় যে করে, অন্যায় যে সহায়, দুটোই অপরাধ। এখানে যারা কিনছে তারাও বড় অপরাধ করছে। এবং আমি খুবই দুঃখজনকভাবে বলি, কোনো কোনো ক্ষেত্রে সন্তানের জন্য এই ফাঁস হওয়া প্রশ্ন কিনতে আমি মা বাবাকেও দেখেছি উৎসাহী হতে। এটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, যে সন্তানকে শেখাচ্ছে যে কত বড় দুর্নীতি জীবনের শুরু থেকেই করা যায়। আমার একবার মনে আছে, অনেক রাতে আমি ফিরছিলাম, তখন আমার গাড়ি থামিয়ে দেখলাম এক জায়গায় প্রচণ্ড রকমের ভিড়, এই ক্রিসেন্ট লেকের কাছে। দেখলাম প্রশ্নপত্র, মেট্রিক পরীক্ষার, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এবং টাকা, ক্যাশ টাকা দিয়ে বাপ মারা কিনে নিচ্ছে তাদের সন্তানদের জন্য। তা এই বাবা মারা সন্তানের জন্য কোন জায়গা রেখে যাচ্ছেন, এটা হলো একটা, যারা কিনছেন তাদের কাছেও একই কথা, যে আপনি কেন এইভাবে কিনছেন। এবং আকবর আলী খান, তিনি দেখেন, তিনি একটা নামাজি মানুষ বলে দেখে তোমার মনে হলো, দাড়ি আছে, টুপি আছে মাথায়, তিনি কি স্ত্রীর অস্বাভাবিক আয়ের কিছুই টের পান নাই? তিনি তো দায় এড়াতে পারেন না। আসলে তার স্ত্রী যে কোনো না কোনো একটা চক্রের মধ্যে ঢুকে পড়েছে এবং সেখান থেকে যে টাকা আয় করছেন, দেদারসে খরচ করছেন, এটা বুঝতে পারার কথা। তার যে পিএস আছে, আমি যদি ভুল না করি, হারুন ভাই আমাকে শুধরে দেবেন, সে কিন্তু চাকরিচ্যুত, তাকে আবার তিনি নিয়োগ দিয়েছেন। এটাও তো সন্দেহের উদ্রেক করে যে এখানে একটা সাংঘাতিক রকমের, উনি আসলে দেখেও না দেখার ভান করেছেন যে চলতে থাকুক, এবং উনি ডিরেক্ট নিজে এখানে নিজেকে ধরার ছয় বাইরে রাখতে চেয়েছেন। নৈতিকতার প্রশ্নে এরা অপরাধী, যারা শামসুজ্জামান সহ যারা করেছেন। কিন্তু যারা এই কাগজ ব্যবহার করেছে, একটা বড় অনুসন্ধান চালিয়ে তাদেরকেও বের করা উচিত। কারণ তারা যেখানে যেখানে যাচ্ছে, এই সার্টিফিকেট নিয়ে যেখানে কাজ পেয়েছে, সেখানে একই রকমের দুর্নীতি তারা প্রতিষ্ঠা করবে। তারা তো দুর্নীতির মাধ্যমে এটা পেয়েছে, অরিজিনাল সার্টিফিকেট কিন্তু এটা বললো না যে লিস্টের মতো নাম আছে, কিন্তু ওয়েবসাইটে যখন চেক করবে দেখবে নাম আছে। এতটাই গর্হিত অপরাধ তারা করেছে এবং এতটাই সংগঠিত তারা, তাদের এই যেখানে যেখানে কাজ করছে, কারিগরি বোর্ডের সার্টিফিকেটের ব্যাপারে প্রত্যেকের একটা, যেখানে যেখানে তাদেরকে চাকরি দিচ্ছে, তাদের ব্যাপারে এখন একটা সন্দেহ তৈরি হওয়া উচিত। এবং আমার মনে হয় এটা আর একটা অনুসন্ধান, বড় আকারের অনুসন্ধান হয়েছে। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে, হারুন ভাই, এই মিল্টন সমাদদারের মতো আরও, রেজা ভাই যে বিষয়টা বারবার বলছিলেন, আরও সমাজে আরও অনেক ব্যক্তি আছে যারা ভিকটিম, তারা হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছতে পারতেছে না, কিংবা লোকলজ্জার ভয়ে অনেকে আসছে না, কিংবা বিভিন্ন কারণে। কিন্তু আপনাদের পক্ষ থেকে, যেমন আপনারা মিল্টন সমাদদারকে যেভাবে অ্যারেস্ট করেছেন, তাদের ক্ষেত্রে আপনাদের কোনো, আমরা তো দেখেন, আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এরকম কোনো না কোনো যারা সমাজের মানুষের সাথে প্রতারিত করছে মানুষকে, আমরা কিন্তু তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আমরা দেখবেন অনেক সময় দেখা যায় যে তথাকথিত মানবাধিকার কমিশন সেজে লেখাপড়া 8 পাস, তারা ডক্টরেট ডিগ্রি লিখে কিন্তু তারা মানুষের সাথে প্রতারণা করছে। আমরা ছাড় দিচ্ছি না। বিষয়টা হচ্ছে আমাদেরকে এই সকল ব্যক্তিগুলি, মানে যারা জেনে যায়, এই লোকগুলিকে ম্যানেজ করে তার ব্যবসাটা করে, যখনই আমাদেরকে তথ্যটা আসে, আমরা কিন্তু ছাড় দিচ্ছি না। এই যে দেখেন, আমরা এই কয়েকদিনের মধ্যেই দেখেন, আমরা এই প্রশ্নবোধ আগে আমরা তো আগে আমরা যেটা কাজ করতাম, আগে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরীক্ষা হলে যেন নকল না হয়, নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। কোনো চাকরির পরীক্ষার সময় যেন কোনো প্রশ্নপত্র ফাঁস করতে না পারে, অর্থাৎ প্রশ্নপত্র আউট করে যারা যেন চাকরি পেতে না পারে, এটার মধ্যে আমরা কাজ করেছি। আপনি নিজেও সাংবাদিক ছিলেন বা আছেন, দেখেছেন, আমরা সেগুলি ধরেছি। আমরা কিন্তু এরকমভাবে তাকে একদম সার্টিফিকেট দিয়ে দিবে অরিজিনাল, এবং সেটা আবার ভেরিফাইড, অনলাইন ভেরিফাইড করে সেখানে আপলোডে ভেরিফাইড অনলাইনে ভেরিফাইড আপলোড করে দিবে, অর্থাৎ আপনি টেপ দিলেই পেয়ে যাবেন। এই কাজগুলি করছে। তাহলে প্রতিদিনই বিভিন্ন, যেমন ধরেন কিছু কিছু ব্যবসায়ী আছে যারা আমরা SMC উড স্যালাইনটা বানাই, সেখানে এটা না বানিয়ে
একদম শেষ দিকে শেষ করেন আপনি এবং সেখানে এসএনসি নাম দিয়ে সেম কালার সেম ডিজাইন দিয়ে তারা বিক্রি করছে। তো এরা আবার কিছু মানবতার ফিরেওয়ালা আছে সমাজে, যখনই গরম তৃষ্ণার্ত শুরু হয়, যখন ডেঙ্গু রোগ শুরু হয়, তখন তখন সুযোগটা বলে নেয়। স্যালাইন খেলে ভালো হয়ে যাবে, তখন এই ফাঁকে দিয়ে ওই এই ব্যবসাটা তথাকথিত শুরু হয়। ব্যবসায়ীরা তখন দিয়ে দেয়, আর এরা তখন গ্রামে নকল গঞ্জে, স্যালাইন খাওয়াতে থাকে। খাওয়ানো শুরু করে ধন্যবাদ দেয়। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।